এই বাড়িতে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে। সিলেট নগরীর মেজর টিলা পূরবী আবাসিক এলাকার আলোচিত ও বিলাসবহুল এই কাজী ক্যাসল এখন গুঞ্জনের কেন্দ্রে। ৩০০ কোটি টাকার বাড়ি নামে পরিচিত এই বাড়ি নিয়ে গুঞ্জন রয়েছে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, আপনারা জানেন ফুল ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। ওবায়দুল কাদের বর্তমানে ইন্ডিয়াতে আছে, এরা আপনারা অবগত আছেন, এবং তিনি কীভাবে পালিয়ে ইন্ডিয়া চলে গেল এবং বাংলাদেশে এই ৩ মাস তিনি কার বাড়িতে ছিলেন এই নিয়ে প্রশ্ন উঠেছে। এই ভিডিও জুড়ে সমস্ত ঘটনা আছে, আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। এই বাড়িতে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে। সিলেট নগরীর মেজর টিলা পূরবী আবাসিক এলাকার আলোচিত ও বিলাসবহুল এই কাজী ক্যাসল এখন গুঞ্জনের কেন্দ্রে। ৩০০ কোটি টাকার বাড়ি নামে পরিচিত এই বাড়ি নিয়ে গুঞ্জন রয়েছে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন। ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ৩ মাস দেশে ছিলেন, তা জানত না সরকার। জানলে তখনই তাকে গ্রেপ্তার করা হতো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন, তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন। ৩ মাস দেশে থাকার পর শেষ পর্যন্ত ওবায়দুল কাদের পালিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ ভারতে। কিন্তু লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের জন্য ওবায়দুল কাদের তো ফুলতে তাই এখন শিওর আইসন কিনা আমরা সঠিক জানতাম না, মানে ফুলছি মানুষের মুখ থেকে তাই নিয়ে আইসি। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তার এমপি, মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়, আবার অনেকেই কৌশলে পালিয়ে যায় ভারতে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাদের মধ্যে অনেকের পালানোর তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এর মধ্যে একেবারে সন্ধান মেলেনি ওবায়দুল কাদেরের। আগে নিয়মিত গণমাধ্যমে ওবায়দুল কাদের দেখা মিললেও ৫ আগস্টের কিছুদিন আগে থেকেই আড়ালে চলে যান তিনি। কোথাও আর প্রকাশ্যে আসেনি কাদের। সে যাওয়াই তার শেষ যাওয়া। এরপর থেকে এখনো পর্যন্ত আর কোথাও দেখা মেলেনি ওবায়দুল কাদেরের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভাইরাল হয় তার দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁয়ের বাড়িতে ওঠার সেই বক্তব্য। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে, পালাবো না বলে মাঠ কাঁপানো ক্ষমতাবান এই নেতা ঠিকই পালিয়ে যান, কিন্তু কোথায় গিয়েছেন, কবে গিয়েছেন তা সঠিক বলতে পারছেন না কেউ। তবে সম্প্রতি রহস্যে ঘেরা সিলেটের এই বাড়িতেই ওবায়দুল কাদের ছিলেন বলে গুঞ্জন উঠেছে। সিলেটের মেজর টিলা পূরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল। ৩০০ কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন। বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপনে ছিলেন এবং পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমরা তো পরবর্তীতে শুনছি ওগুলা যে ইন্ডিয়া যাওয়ার পরে পুলিশে যে ওগুলা যে ওখানে আসলাতে
তবে এগুলা সঠিক কিনা এটা তো আমরা তো জানি না। এদিকে ওবায়দুল কাদের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন কাজী কাসুলের বাড়ির কর্তৃপক্ষ। তাদের দাবি 5 আগস্টের পর থেকেই বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এনএসআই আছে, ডিজিএফআই আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা জানে ওবায়দুল কাদের সাহেব হই আসেন হই না, কিলা আসেন হই গেছেন, এবারে ও মানুষে আমার থাকতো নেই, আর হইলে আমার কি হইল, হইল তো কি হইল, আমি কোনো প্রতিবাদ করি না, আমি প্রতিবাদ করি আল্লাহর কাছে, মিশা কথা যারা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তারা কিছুই জানেন না। বললাম যে ছিলেন কি ছিলেন না, এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই, ছিলেন এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। এই বাড়িতে ওবায়দুল কাদের ছিলেন এমন গুঞ্জন কতটুকু সত্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে বিষয়টি তদন্তের দাবি সংশ্লিষ্টদের। মানুষ মনে করে আজকে আওয়ামী লীগের যারা লক্ষ কোটি টাকা কামিয়েছে, কালো টাকা কামিয়েছে, তাদেরকে রাজনৈতিক দলগুলা শেল্টার দিচ্ছে, এটা মানুষের পারসেপশন। আমার কাছে সঠিক তথ্য নাই, এটা হচ্ছে আমরা শুনতেছি। যদি তাই না হয়ে থাকে তাহলে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না, কেন রাজনৈতিক দলগুলো তাদেরকে ধরেই দিচ্ছে না, কেন রাজনৈতিক দলগুলো তাদের ধরার জন্য চাপ প্রয়োগ করতেছে না, কেন যাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছে এই পার্টি তাদেরকে কেন একটা বন্দোবস্তের ভিতর এখন আনার চেষ্টা করতেছে। এটা কিন্তু মানুষের মনে মনে, মুখে মুখে। আমার প্রশ্নটা হলো ভেরি সিম্পল। প্রথম কথা সে বলেছে যেনতেন নির্বাচন, এটি আমার নোটও ছিল, যেনতেন নির্বাচনের কোনো বন্দোবস্ত করা যাবে না, আয়োজন করা যাবে না। আর দ্বিতীয়ত হলো সে বলেছে যে এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে চরমভাবে, গ্রিভিয়াস হার্ট হয়েছে, তাদের বিচার নিশ্চিত করা ছাড়া কোনো ভোট হবে না। আমি সম্পূর্ণ একমত। কেন এই সংখ্যাটা আমাদের? স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম, ছাত্রনেতা ছিলাম, ফ্রন্ট লাইনে ছিলাম, কারাগারেও গিয়েছি। তখনকার যে আকাঙ্ক্ষা ছিল 3 দলের রূপরেখায়, সব দলের রূপরেখায় সংবিধানের বহির্ভূতভাবে যে সরকার গঠিত হলো এবং শান্তিপূর্ণভাবে একটি ভোটের আয়োজন হলো এবং মানুষ ভোট দিল, রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক দলগুলো গেল, বিরোধী দল তো ক্ষমতায় যায়, দায়িত্বে যায়। তো আমরা কি দেখলাম? সেখান থেকেও আমরা বেরিয়ে আসতে দেখেছি এবং সেই সময়ও যে ভোট নিয়ে যা যা হয়েছে এটি আমাদের জানা আছে। আমি আর নাম ধরে বলবো না এই কোন কোন এলাকায় কার কার আমলে কি কি ভোট হয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার, ডাক্তার মিলন, জিহাদ, নূর হোসেন, আপনার দেলোয়ার, আপনার এই যে স্বৈরাচারের আমলে যে হত্যাগুলো হয়েছে, রাজনৈতিক মাঠ, রাজনৈতিক এই পথগুলো পিচডালা পথ রক্তাক্ত হয়েছে, তারপরে আমাদের মিছিল মিটিং এ উত্তপ্ত হয়েছে, বিচার হয়েছে, তাদেরকে নিয়ে কাড়াকাড়ি হয়েছে, স্বৈরাচারকে কে পুনর্বাসন করবে বা তাদের সাথে করে কে ক্ষমতা দীর্ঘায়িত করবে, ক্ষমতায় যাবে, তার সংখ্যাটা তো রাইট। এই সংখ্যায় মানুষ তো অ্যাজিউম করে যে রাজনৈতিক দলগুলো আসলে আর এদের বিচার হবে না, এবং আলামত তো আমরা তাই দেখছি। এখন তো যে বলে যে আওয়ামী লীগের কথা আসলে বলে যে না তারা ভোট করবে, ভোট করতে পারবে, ভোটের অসুবিধা নাই, রাজনৈতিক দল বন্ধ করার কি দরকার? আর আওয়ামী লীগকে বন্ধ করতে বলেনি, দানব আওয়ামী লীগকে বন্ধ করতে বলতেছে মানুষ, সাধারণ মানুষ বলতেছে। জিনিস আমি গতকালকেও দেখেছি, আপনি তো একজন আইনজীবী, আমি আপনাকে এই বিষয়টা একটু সাপ্লিমেন্ট করে রাখতে না হলে ভুলে যাবো। সেটি হলো যে যারা বদরুল আলম মজুমদার, এখন তো সংস্কার কমিটির, নির্বাচন সংস্কার কমিটির একজন প্রধান হয়ে তিনি কাজ করছেন, তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, এতে কোনো বাধা নাই। এই কথাটা আসলে কেন এটা ব্যাঠিক হবে বলে আপনি মনে করেন? কারণ আওয়ামী লীগ তো এখন ব্যান হয়নি দল হিসেবে। দেখেন, আমি আপনারা একটা কথা বলি, এই ধরনের কথায় কি হয় জানেন? এই যে বুলেট বিদ্ধ, বারবার বলি, শহীদ গুলো শুয়ে আছে বুলেট নিয়ে, যন্ত্রণা নিয়ে, একাধিক বুলেট নিয়ে শুয়ে আছে। অঙ্গ হারানো প্রচুর লোক এখনো আছে, অঙ্গ হারানো, তার চোখে দেখে না, কিছুদিন আগে দেখতো, কানে শুনতো, এখন কান শুনে না। একটা নোজের অপারেশন করা একটা ছেলেকে বারবার আমরা দেখতে পারি না। আচ্ছা, মুগ্ধের কথা ভাবেন, ইয়ামিনের কথা ভাবেন, আবু সাইদের কথা ভাবেন, আরো হাজার হাজার লাশ পুড়িয়ে ফেলছে, এদের কথা ভাবেন। আপনি এদের সাথে প্রতারণা হয়, এদের সাথে বেইমানি হয় এই ধরনের কথা বললে। দিবালোকে হত্যা হয়েছে, দিবালোকে গুলি হয়েছে। আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো এইটাই যে আজকে এদের ঠিক আছে, আমি বলতেছি কোনটা, এটা তো অবশ্যই তাদের ওই শাস্তি পাওয়া উচিত, কিন্তু আমি যেটা বললাম বিদ্যমান আইন রয়েছে, সে আইনের প্রেক্ষিতে আপনি আওয়ামী লীগকে কিভাবে আপনি বাধা দিবেন? আওয়ামী লীগ
মূল কারণ আওয়ামী লীগ তো একটা রেজিস্টার্ড সংগঠন, পলিটিক্যাল সংগঠন। আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে ওই রেজিস্ট্রি থেকে বাতিল না করবেন, তারা কিভাবে আপনি তাদের বাধা দেবেন, আমি সেটা জানতে চাচ্ছি। আপনার মনে আছে এই ট্রাইব্যুনালে বলছে তাদের দলেরও বিচার হবে দলগতভাবে, এই পর্যন্ত এখন পর্যন্ত কোন সেই আইন কি আছে? এই কারণে তো আতাউল্লাহরা শঙ্কিত, এই কারণে যে আপনি তড়িঘড়ি করে নির্বাচন দিলে যে এটা ফ্রাস্ট্রেট হবে, এবং এই উদাহরণ আছে, অ্যাজাম্পশন আমাদের দেশে আছে। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। শঙ্কার জায়গা আর তড়িৎ নির্বাচন কেন চাওয়া হচ্ছে? আমি নোয়াখালী শহরের একটা কথা বলি, দায়িত্ব নিয়ে বলতেছি এই মিডিয়াতে। অনলি 6 কোটি টাকা টেন্ডার নোয়াখালী হসপিটালের। টক অফ দ্য টাউন হয়েছে 2 কোটি টাকা টেন্ডারবাজিতে। এখানে অনেক লোক টেন্ডারবাজিতে এই টাকা ভাগযোগ হয়েছে, ইনক্লুডিং কিছু দুর্নীতিবাজ সাংবাদিকও। এটা টক অফ দ্য টাউন। কিন্তু আজ পর্যন্ত দুদক, ওই জেলার দুদক আজকে একটা পদক্ষেপ নেয় নাই, ডিসি সাহেব পদক্ষেপ নেয় নাই, এসপি সাহেব পদক্ষেপ নেয় নাই। শঙ্কার জায়গাটা কোথায় আপনি বোঝেন? এখন আমি আসি আপনার কথায়। এখন প্রশ্ন আসলো, এই সরকার কার কাছে দায়বদ্ধ? এটা কিন্তু আমাদের প্রথম আসতে হবে। রাজনৈতিক দল সে চাইবেই, তার চাওয়াটা রাইট আছে, ভোট দিলে সে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে, মাইম্যান নিয়োগ দিবে, স্কুল কমিটির সভাপতি নিয়োগ দিবে, ম্যানেজিং কমিটির পরিবর্তন হবে, কলেজে নিয়োগ দিবে, একটা হই হই রই রই কাণ্ড হবে, এটা তারা চাইবেই। এটা আমি দোষের কিছু ভাবি না, কিন্তু এই সরকারকে বুঝতে হবে তারা কার কাছে দায়বদ্ধ। এই সরকার দায়বদ্ধ, আবার বলি, ওই 2000 বুলেটবিদ্ধ শহীদের কাছে, আবার বলি বুলেটবিদ্ধ পঙ্গুদের কাছে, আবার বলি লক্ষ লক্ষ মা বোন ছাত্র ছাত্রী যারা আছে, আবার বারবার বলি লক্ষ লক্ষ মা বোন। এদের কেন বলি জানেন? এরা যদি মাঠে না নামতো, রাজনৈতিক কর্মী দিয়া হয় নাই। 28শে এপ্রিল না 28শে ফেব্রুয়ারি যে বড় বিএনপির মহাসমাবেশ হয়েছে 10 লাখ লোক, ওখানেও ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই ফ্যাসিস্টের কাছে। কিন্তু মা বোন যখন মাঠে আসছে, আমি মা বোনের কারণেই, বিপ্লব যেহেতু হয়েছে, এই মা বোনের কাছে এই সরকার দায়বদ্ধ। আমি এই কারণে বলছি সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সে কার কাছে দায়বদ্ধ, কেন দায়বদ্ধ, কিসের জন্য দায়বদ্ধ। প্রথম কথা হলো বৈষম্য দূর করতে হবে। দ্বিতীয় কথা হলো এই বৈষম্যের বিরুদ্ধে যারা ইনোসেন্ট আন্দোলন করেছে, তারা যারা তাদেরকে হত্যা করেছে দলগতভাবে হলো, তাদেরকে নিষিদ্ধ করে বিচার করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে, নিশ্চিত করতে হবে। এই সরকারের দায়িত্ব, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এই সরকার কিন্তু কাউকে ক্ষমতার পালাবদল পরিবর্তনের জন্য ওই আগের মতো ইন্টেরিয়াম গভর্নমেন্ট না। আমি পরিষ্কার করে বলি, এই সরকার তত্ত্বাবধায়ক 3 মাসের তত্ত্বাবধায়ক না। এই সরকার 95% মানুষের ম্যান্ডেট নিয়ে বসেছে এই কাজগুলো করার জন্য, যেই কাজগুলো করলে নিশ্চিন্তে মানুষ ভোট কেন্দ্রে ভোট দিবে, নিশ্চিন্তে মানুষ তার চয়েস মতো ভোট দিবে। শুধু চয়েস না, রাজনৈতিক দলগুলো যে ম্যানিপুলেট করে নমিনেশন বাণিজ্যের মাধ্যমে, আজে বাজে লোক নমিনেশন দিয়ে যে মার্কার রাজনীতি করে পাশ করিয়ে এই সংসদে যে বসাই রাখে। এই যে আমি আবার গত অনুষ্ঠানে বলেছি, মমতাজকে বসাইছে, পাপলুকে বসাইছে, আনারকে বসাইছে, বদিকে বসাইছে, এরকম শয়ে শয়ে বাংলা রিড করতে পারে না তাকে সংসদে বসিয়েছে। যদি তড়িঘড়ি করে হয় তাহলে আবার এই বন্দোবস্তের মাধ্যমে তারা এই বন্দোবস্তে যাবে। সুতরাং আমি বলতে চাই, আমি যেটা বলতেছি আতাউল্লাহ আর ফারুকের সাথে সম্পৃক্ত হয়ে সংযোগ করে সাপ্লিমেন্ট করে বলতে চাই যে সংস্কারবিহীন যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন যদি জেনাতন, ওই যে উদাহরণ দিয়েছে, ও 14 উদাহরণ দিয়েছে, 18-24 এর আগেও জেনাতন নির্বাচন হয়েছে। 53 ইয়ার্সে 91 একটা নির্বাচন হয়েছে, আমরা ভোট দিছি, 96-এ দিছি, 2001-এ দিছি, 2008-এ দিছি। এর আগে পরে কোনো নির্বাচন ভালো হয়নি। এর আগে পরে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। এখন এই 16 বছরে মানুষ যে ভোট কেন্দ্রে যায় না, এটার থেকে মানুষকে ভোট কেন্দ্রমুখী করতে তো 4 মাস লাগবে ভাই। একটা ভালো ভোটার লিস্ট করতে 8 মাস লাগবে, ভোটের সরঞ্জামাদি তৈরি করতে লাগবে 4 মাস, ডিসিএসপি দেরকে আবার তার আগের জায়গায় আনতে লাগবে 10 মাস। কারণ ওরা দুর্নীতি, ওরা কমান্ড শুনতে শুনতে এত ব্যতিব্যস্ত হয়ে গেছে, এত অভ্যস্ত হয়ে গেছে, কন্ডিশনড হয়ে গেছে, ওদেরকে তাদের সহজ জায়গায় ফেরত আনতে তো সময় লাগবে। আপনি এই সময়গুলোর কথা ভাববেন না। আপনি পলিটিক্যাল পার্টি, আমি বলতেছি যে আপনারা এই যে বলতেছেন, আপনি বরঞ্চ দাবি করবেন যে আমার ভোটার লিস্ট 8 নাগাদ করো। পলিটিক্যাল পার্টির কি দাবি হওয়া উচিত? ভোটার লিস্ট 8 নাগাদ করো। 100 জন এই দেশের ফাইন্যান্সিয়াল সেক্টর ধ্বংস করেছে, এই 100 জনের বিচার তুমি 90 দিনে করো। পলিটিক্যাল পার্টির এজেন্ডা হবে এটা। এরপরে পলিটিক্যাল পার্টির এজেন্ডা হবে যারা পালিয়ে গেছে, কাদের কারণে পালিয়ে গেছে, কারা সুরক্ষা দিয়েছে তাদেরকে ধরো। একটা কথা আছে, একটা টুশব্দ আছে, এই যে চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, যারা আমাদেরকে দিবালোকে, আমরা দেখেছি মিডিয়াতে যাদের ছবি আসছে, তাদের ব্যাপারে কোনো কর্মসূচি আছে? এই কারণে আমরা শঙ্কিত, আতাউল্লাহরা শঙ্কিত, ফারুকরা শঙ্কিত, অধ্যাপকরা শঙ্কিত। রাজনৈতিক দলের বাইরে 60% লোক আছে এখনো, যারা সরাসরি রাজনীতি কোনো বিলংস করে না, বা আগে বিলংস করতে এখন পলিটিক্স করে না। আমরা হাটে ঘাটে, আমরা তো ক্লায়েন্ট নির্ভর, আমাদের কাছে সব ক্লায়েন্ট আসে, আমাদের কাছে সর্বস্তরের মানুষ আসে। বিশ্বাস করেন সবাই আতঙ্কিত যে ভাই যেন তেন ভোটের কথা বলতেছেন,
এই যে আজে বাজে লোক নমিনেশন দিবে, আমাদের কোনো চয়েস থাকবে না, আমাদেরকে ধরে নিয়ে যাবে, বা কেউ বলবে ভোট কেন্দ্রে যাবে না, কেউ বলবে যাবে, আবার আমার ভোটটা আমি সিল মেরেছি গণার সময় চেঞ্জ করে দিবে, ডিসি সাহেব রেজাল্ট শিটটা চেঞ্জ করে দিবে। এই যে এই বাজে বন্দোবস্তগুলোকে আপনি যদি শপথে আনতে হয়, তারপরে একটা পুলিশ বাহিনী যারা কন্ডাক্ট করে নির্বাচনে, আপনি সেখানে 10% এখনো আপনি রিগেইন করতে পারেন নাই, আপনি এখন আসি বলেন যে ভোটের কথা। রাজনৈতিক দল বলতে হবে যে এই পুলিশকে রিফর্ম করো, নাইলে ভালো ভোট হবে না। তাদের মুখ থেকে আসা উচিত। তত্ত্বাবধায়ক যে কেয়ারটেকার আছে তাদেরকে বলবে যে ভাই তুমি যদি ভোটের কথা বলো তাহলে আমার পুলিশ বাহিনী তুমি রিফর্ম করো, যে অধ্যাপক বলেছে। দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপডেট ভিডিও পেতে চাইলে নয়া দেশ মিডিয়াতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।